সেদিন রাতেই বাড়ি ফিরল ওরা দুজন। রুনিয়া তো আচ্ছা মতো বকে দিলেন দুজনকেই। বললেন এখন থেকে প্রেম করতে যেখানেই যাক না কেন বাসায় যেন বলে যায়। আর এইরকম চার্জার ফেলে রেখে ফোন নিয়ে বেরিয়ে যাওয়ার স্বভাব যেন দুজনেই বদলায়। সাফওয়ান আর রুমাইশা দুজনেই মাথা নিচু করে রুনিয়ার বকাবকি শুনলো। আর মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। তাতে রুনিয়া আরো রেগে গেলেন। আর তারপর রাগটা স্মিত হতেই আদরে আদরে ভাসিয়ে দিলেন ছেলে আর ছেলের বউকে। ইশতিয়াক যদিও বেশি কিছু বললেন না। তার বউয়ের যে অ্যাকশন তাতে তার নিজের আর কিছুই বলা লাগলো না। শুধু সাফওয়ানকে বলে দিলেন যে সে যেন আরো বেশি দায়িত্ববান হয়। ও বাড়িতে আয়েশা শামসুলকেও জানিয়ে দেওয়া হলো যে সাফওয়ানরা ফিরেছে বাড়িতে, তারা যেন আর চিন্তা না করে। খবর শুনে রাফসানের ঘাট থেকেও দুশ্চিন্তা নামলো, কিন্তু সাফওয়ানের উপর রাগ হলো না ওর। বরং বোনকে নিয়ে এমন লাপাত্তা হওয়ার ঘটনায় বেশ খুশিই হলো যেন। কিন্তু এর ভেতরে ঘটনা ওর কিছুই জানা নেই। আর এদিকে পুরো একদিন কিছুই না খাওয়া সাফওয়ান আর রোমাইশা ডাইনিং টেবিলে বসে গান্ডে পিণ্ডে একগাদা খাবার খেয়ে শেষ করে টলতে টলতে নিজেদের রুমে চলে গেল। আর বাকিরা হা হয়ে শুধু দেখলো ওদের খাওয়া। পরের দিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান রুমের বাইরে এসে ছাদে বসে বসে ল্যাপটপে কলেজের ক্লাসের জন্য কোশ্চেন পেপার রেডি করছিল। কাল কলেজে একটা ক্লাস টেস্ট নেওয়ার আছে ওর। রুমাইশা রুমে বসে বই পড়ছিল। আগামীকাল একবার ওকে কলেজে যেতে হবে, ক্লাস শুরু হবে ওদের পরশু থেকে। তাই কাল সেলিম স্যার কিছু নোট দিবে বলেছেন, সেগুলো আনতে যেতে হবে। রাত 11টা নাগাদ সাফওয়ানের ফোনে রাফসানের কল এলো। সাফওয়ান রিসিভ করার পর রাফসান কুশল বিনিময় শেষে বলল, লুকাসের মাফিয়া গ্যাংটা খুলনার দিকে আসছে, শুনেছ নিশ্চয়? সাফওয়ানের ভুরু কুঁচকে গেল। চিন্তিত ভাবটা মুখে ফুটে উঠল স্পষ্টভাবে। রুমের দিকে তাকিয়ে রুমাইশাকে একবার দেখে নিয়ে ও উত্তর করল, হ্যাঁ শুনেছি, আমার ট্রাকারটা আমি কুষ্টিয়াতে ফেলে এসেছি। ওরা খুলনা এসে আগে ওখানেই যাবে আমার ধারণা। আর রিমুর পাসপোর্ট আজকেই হাতে এসেছে আমার। ওর ভিসা রেডি করতে দিয়েছি আমি, কিন্তু সময় লাগবে কিছুদিন। আমার ভিসা রেডি আছে। রিমুকে আমি পারলে আজকেই জানাবো সবকিছু, তারপর বাড়িতেও জানাবো। কিন্তু ভিসা পাওয়ার আগেই যদি ওরা তোমাদেরকে পেয়ে যায়। সাফওয়ান কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ছাদের কিনারায় গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর বলল, কাল রিমুকে কলেজ যেতে হবে নোটস আনতে। কলেজ থেকে ফেরার পর বিকালবেলা ওকে আমি তোমাদের বাড়িতে দিয়ে আসব। আমি আমার ল্যাবেই থাকবো এই কয়দিন। ওর ভিসা রেডি হলে তোমাকে জানাবো আমি, তখন ভেবে দেখব কিভাবে কোথায় যাওয়া যায়। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা আমার রিমুকে নিয়ে। ওর সেফটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমন সময় রুমাইশা বাইরে এলো। সাফওয়ান ফোনে কথা বলছে দেখে সাফওয়ানের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে নিজেও ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, এমন জায়গায় যেন সাফওয়ানের কথা ওর কানে না আসে। তারপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো ও। রুমাইশাকে ছাদের কিনারায় দেখে একবার তাকালো সাফওয়ান, তারপর আবার রাফসানের সাথে কথা বলায় মন দিল। কিন্তু তখনই খটকা লাগলো ওর একটা। রাফসান ওপাশ থেকে বলছে, ঠিক আছে, কাল তুমি রুমিকে নিয়ে এসো। আমি মাকে জানিয়ে রাখছি যে তোমরা আসছো কাল। কিন্তু রাফসানের কোনো কথাই সাফওয়ানের কানে গেল না যেন। সাফওয়ান দ্বিতীয়বার আবার রুমাইশার দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে থাকা রুমাইশার চোখ দুইটা সাফওয়ানের চোখের মতোই যেন তুত্তি ছড়াচ্ছে। আর সেটা দেখে সাফওয়ানের চোয়াল নেমে গেল। সাফওয়ানের উত্তর না পেয়ে রাফসান হ্যালো হ্যালো করতে থাকলো ওপাশ থেকে, কিন্তু সাফওয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ হলো না। ও রুমাইশাকে দেখতে থাকলো। আর তারপর কোনো কথা না বলেই কল কেটে দিয়ে দ্রুত বেগে রুমাইশার কাছে গেল ও। গিয়ে ওকে নিজের দিকে ফেরালো সাফওয়ান। আর তারপর গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলো রুমাইশার চোখ দুটোকে। সাফওয়ান ওভাবে হঠাৎ করে এসে রুমাইশার দিকে এভাবে তাকানোই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রুমাইশা। কিছুক্ষণ সন্দেহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আপনি এভাবে দেখছেন কেন আমাকে? আগে কখনো দেখেননি নাকি? সাফওয়ান কোনো কথা বলল না। রুমাইশার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। আর গিয়েই রুমের লাইটগুলো অফ করে দিয়ে রুমাইশাকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। অন্ধকারের ভেতরে সামনে থাকা আয়নাতে নিজেকে দেখে নিজেই চমকে গেল রুমাইশা। সাফওয়ানের চোখ দুইটার সাথে ওর নিজের চোখ দুইটাও উজ্জ্বলতা ছড়াচ্ছে। চোখের ডিপ ব্রাউন লেন্সটা হঠাৎ করেই কেমন যেন লাইট ব্রাউন হয়ে গেছে, যার কারণে উজ্জ্বলতাটা বেশি প্রকট হয়ে আছে।
রুমাইশা অবাক হলো অনেক। সাফওয়ানের দিকে ফিরে ভীত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? আমার চোখ আপনার চোখের মতো দেখাচ্ছে কেন? রুমাইশার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না সাফওয়ান। ও নিজেও হতবাক। তাড়াতাড়ি আবার গিয়ে রুমের লাইট অন করলো ও। তারপর রুমাইশাকে মুখ খুলতে বলল, মুখের ভেতরটা দেখার জন্য। তারপর ড্রয়ার থেকে টর্চটা বের করে রুমাইশার মুখের ভেতরটা ভালোভাবে দেখল সাফওয়ান। নিজের মতো রুমাইশারও ক্যানাইন দাঁতদ্বয় সূচালো হয়ে আছে কিনা সেটাই পরখ করল ও। রুমাইশার ক্যানাইন দাঁতদ্বয় এমনিতেই সূচালো ছিল, তাই সাফওয়ান বেশি চিন্তা করল না। দাঁতগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে রুমাইশার জিহ্বাটাও খেয়াল করে দেখল সাফওয়ান। না, আর কোনো সমস্যা নেই। তাহলে চোখ জোড়া এমন হলো কেন? এটা কি ফ্লুইডের প্রভাব? এরপর সাফওয়ান রুমাইশাকে জিজ্ঞেস করল, এই দুদিনের ভেতর একবারও ওর চোখের কোনো রকম যন্ত্রণা অনুভব করেছে কিনা, কিন্তু রুমাইশা মাথা নাড়িয়ে না বোঝালো। সাফওয়ান চিন্তায় পড়ে গেল। এমনটা যে হতে পারে তা ওর মাথাতেই আসেনি। স্টাডি টেবিলের ড্রয়ারটা চেক করলো ও। সেখানে কোনো আনইউজড সিরিঞ্জ আছে কিনা দেখতে, কিন্তু পেল না। রুমের সব জায়গাগুলো একবার করে দেখলো কোনো সিরিঞ্জ পাওয়া যায় কিনা। শেষমেশ কাবার্ডের ভেতরে পেল একটা সিরিঞ্জ, আর সেটা দিয়েই রুমাইশার হাতের কনুইয়ের শিরা থেকে এক সিরিঞ্জ রক্ত নিল সাফওয়ান। তারপর ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে গুছিয়ে নিল আর রুমাইশাকে বলল ঘুমিয়ে যেতে। রাতের ভেতর সম্ভব হলে সাফওয়ান ফিরে আসবে, নইলে একবারে সকালে আসবে। আর তারপর ছাদ থেকে এক লাফ দিয়ে মাটিতে পড়ে জঙ্গলাভিমুখী রওনা দিল ও। চিন্তিত মুখে রুমাইশা বসে রইল বিছানায়। এখন কি সাফওয়ানের মতো ও নিজেও এমন বিষাক্ত প্রাণীতে পরিণত হবে? পূর্ব দিকে আলোর রেখা দেখা যাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা ধরণী ক্রমে ক্রমে আলোকিত হচ্ছে। উত্তরের জঙ্গলটা ভোরের পাখিদের কলকলানিতে মুখরিত হয়ে আছে। আর সেই জঙ্গলের মাঝখানটায় অবস্থিত ভুতুড়ে কুঁড়েঘরটার তলদেশে সাদা রঙা বিশালাকার ল্যাবের ভেতর চিন্তিত ভঙ্গিতে চেয়ারে বসে আছে সাফওয়ান। মুখে হাত দিয়ে তর্জনী দ্বারা কপাল আর বৃদ্ধাঙ্গুল দ্বারা থুতনি ধরে বাম হাতের কনুইটা হাঁটুতে ঠেকিয়ে ডান হাতটা চেয়ারের হাতলের ওপর রেখে বসে আছে ও। এদিকে ওর নিজের দাঁতের ভেনম, অন্যদিকে ওর তৈরিকৃত ফ্লুইড, দুইটার প্রভাবে রুমাইশার শরীরের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। আর সামনে আরো পরিবর্তন আসবে, কিন্তু সেটা পরিবর্তনটা ব্যথাহীন, কিন্তু খুবই দ্রুতগামী। রুমাইশাকে আগে থেকেই এই পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক করা প্রয়োজন, নইলে ও ভড়কে যাবে। সাফওয়ান চেয়ার ছেড়ে উঠে ল্যাব থেকে বের হলো। তারপর জঙ্গল পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো মেইন গেট দিয়ে। রুনিয়া নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিল। সাফওয়ানকে এমন চিন্তিত মুখে এত সকালে বাইরে থেকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। সাফওয়ানের কাছাকাছি এসে জিজ্ঞেস করলেন, কি রে, এত সকালে কোথায় গেছিলি তুই? আর তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? সব ঠিকঠাক আছে তো? সাফওয়ান মায়ের সামনে জোর করে মুখে হাসি ফোটালো। তারপর বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তুমি রান্নাঘরে যাও, আমি ওপরে গিয়ে রিমুকে ডেকে দিচ্ছি। বলেই সাফওয়ান রুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়িতে উঠে গেল। রুনিয়া পেছন থেকে ছেলের যাওয়ার পানে চেয়ে রইল। সাফওয়ানের মুখের অভিব্যক্তি ওনার কাছে সুবিধার মনে হলো না মোটেও। সাফওয়ান ছাদে গিয়ে নিজের রুমে গেল। রুমাইশা ঘুমিয়ে আছে বিছানায় এলোমেলো হয়ে। সাফওয়ান বিছানার ওপর পাশে গিয়ে বসল। তারপর রুমাইশার মুখটা একটু ভালোভাবে দেখে নিয়ে ওর গাল দুটো আস্তে করে চাপড়ে ঘুম থেকে ডেকে তুলল সাফওয়ান। রুমাইশা ঘুম ঘুম চোখে উঠে বসলো বিছানায়। সাফওয়ান ওকে ওয়াশরুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আসতে বলল, কিন্তু রুমাইশা ঘুমের চোটে বিছানায় বসেই ঢুলতে থাকলো। কয়েকবার বলার পরও যখন রুমাইশা উঠল না, তখন রুমাইশাকে ওর বাহুতলে হাত দিয়ে উঁচু করে কোলে নিল সাফওয়ান। তারপর ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিল ওকে। এরপর রুমাইশাকে দ্রুত ফ্রেশ হতে বলে বাইরে চলে এলো। রুমাইশা ঘুম ঘুম চোখে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে বের হলো ওয়াশরুম থেকে। সাফওয়ান ওর অপেক্ষাতেই বিছানায় বসেছিল এতক্ষণ। রুমাইশাকে ইশারা করে নিজের পাশে বসতে বলল। রুমাইশা বিছানার উপর পা তুলে সাফওয়ানের এত সকালে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য মুখে হাত দিয়ে বসল।
পরপর 3খানা সাদা রঙা মাইক্রোবাস রাস্তায় ছুটে চলেছে ভোরের সদ্য ওঠা আলোর ফাঁক দিয়ে। দ্রুত গতিতে ছুটতে ছুটতে সেগুলো একসময় এসে থামলো এক বিশাল জঙ্গলের পাশে। তারপর মাঝের গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা দিয়েগো নামক যুবক ব্যক্তিটি গাড়ির মাঝখানের সিটে বসে থাকা মধ্যবয়সী লুকাস নামক ব্যক্তিটাকে ইংরেজিতে বলল, বস, সাফওয়ানের অবস্থান এই জঙ্গলের ভেতরেই, ট্রাকার সেটাই বলছে। লুকাস নামক ব্যক্তিটি তখন মুখ বাঁকিয়ে হাসল। সাফওয়ানকে খুঁজে হারবার্টের হাতে তুলে দিতে পারলেই পুরো $1 মিলিয়ন আমার। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, নইলে অন্য কেউ এসে সাফওয়ানকে খুঁজে পেলে $1 মিলিয়ন তাদের পকেটে যাবে। আমার বাংলাদেশে আসাটাই বৃথা হবে। এরপর তিনি দিয়েগোকে বললেন, সবাইকে নামতে বলো, নেমে জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজতে বলো, সবাইকে সাফওয়ানের অবস্থানটা শেয়ার করে দাও, সে যেন কোনোভাবেই পালাতে না পারে, কেউ যেন গান ছাড়া জঙ্গলে না ঢোকে, আর ওদের বলে দাও সাফওয়ানকে যেন কেউই হালকাভাবে না নেয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। দিয়েগো লোকটা লুকাসের কথা শুনে সাথে সাথেই ওয়াকি টকিতে বাকিদের ইনফর্ম করে দিল, আর সেই সাথে সাফওয়ানের অবস্থানটাও শেয়ার করে দিল সবার কাছে। আর তার কিছু মুহূর্ত পরেই ভারী পোশাকে সুসজ্জিত 30 থেকে 35 জন ব্যক্তি মারণাস্ত্র নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে, আর নেমেই জঙ্গলের গভীরে হারিয়ে গেল নিমিষে।